দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। আসছে অর্থ বছরেও 8 ভাগের বেশি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য সরকারের। অর্থনীতিবিদরা বলছেন অসম্ভবের পেছনে ছুটছে সরকার। কোভিড পরবর্তী অর্থনৈতিক কার্যক্রমে প্রাণ ফিরবে কবে নাগাদ? মার্চ জরিপ কি বলছে? করোনায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে সেবা খাত, কাজ হারিয়েছেন প্রায় 1.5 কোটি মানুষ। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। করোনার নেতিবাচক প্রভাব কাটিয়ে খুব শিগগিরই দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশা করছে সরকার। আর তাই আসছে অর্থ বছরের বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ধরা হচ্ছে 8.2 ভাগ। যদিও এই লক্ষ্য অর্জনে অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা, তবে বাজারে চাহিদা কমে যাওয়ায় মূল্যস্ফীতি আগের হারেই আটকে রাখা সম্ভব হবে বলেও মনে করেন তারা। সৌরভ রহমানের রিপোর্ট। মার্চের 25 তারিখের পর থেকে টানা 66 দিন এমন স্থবির ছিল গোটা দেশ। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বন্ধ ছিল কারখানা, জরুরি প্রয়োজন ছাড়া চলেনি গাড়ির চাকা, হয়নি আর্থিক লেনদেন পণ্য বা সেবার বিপরীতে। এর প্রভাবে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি 2 থেকে 3% নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে বহুজাতিক দাতা সংস্থা বিশ্বব্যাংক। কয়েক দফা পরিবর্তন করে এডিবি আর আইএমএফ সর্বশেষ 3.8 ভাগ প্রবৃদ্ধির কথা জানিয়েছে। তাদের আশঙ্কা, ভাইরাস নিয়ন্ত্রণে না আনতে পারলে জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থবছরেও প্রবৃদ্ধি থাকবে 4 থেকে 6% মধ্যে। যদিও সরকার তেমনটা মনে করে না, আর তাই আসছে বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে 8.2 ভাগ। এই কোভিড যদি কন্টিনিউ না করে আগামী বছরে, তাহলে আমার ধারণা যে আমরা অর্জন করতে পারবো, কারণ অর্জনের আমাদের ভালো সাফল্য অতীতে আছে। কনজিউমার কনফিডেন্স খুব দুর্বল। এই অবস্থায় আগামী অর্থবছরে ভোক্তা ব্যয়ের বড় ধরনের প্রবৃদ্ধি আশা করাটা বাস্তবসম্মত নয়। দ্বিতীয় খাতটা হচ্ছে ব্যক্তি খাতের বিনিয়োগ ব্যয়। বিনিয়োগের, বিশেষ করে নতুন বিনিয়োগের সুযোগ এখন খুব কম। কাজে প্রবৃদ্ধি যদি আসে, সেটা আসতে হবে সরকারি বিনিয়োগ ব্যয় থেকে এবং সরকারি ভোক্তা ব্যয় থেকে। সেটা যতটাই বাড়ানো সম্ভব হোক না কেন, সেটা প্রবৃদ্ধির কমানোকে ঠেকাতে সহায়তা করতে পারে, কিন্তু প্রবৃদ্ধিকে 8% উপরে ওঠানোর সক্ষমতা কিন্তু শুধু সরকারের ব্যয়ের ভিত্তিতে সম্ভব নয়। মোট দেশজ উৎপাদন বা জিডিপি নিয়ে উৎকণ্ঠা থাকলেও করোনার মাঝেও সরকারকে স্বস্তি দিয়েছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সূচক অর্থাৎ মূল্যস্ফীতি। মাঝে কিছুটা বাড়লেও বছরের গড়ে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার আছে 5.5%-এর নিচে। আসছে অর্থবছরও তা ধরে রাখতে চায় সরকার, তাই বাজেটে মূল্যস্ফীতির হারের লক্ষ্য ধরা হচ্ছে 5.4 ভাগ। মূল্যস্ফীতির ঝুঁকি আগামী অর্থবছরে চাহিদার দিক থেকে নয়, কারণ চাহিদা দুর্বল থাকার সম্ভাবনাই বেশি। ঝুঁকিটা যেটা আছে সেটা হলো সরবরাহের দিক থেকে। সরবরাহ চেইন যদি বিঘ্নিত হয়, তাহলে কিন্তু কস্ট বেড়ে যাবে। তবে এই সব কিছুই নির্ভর করছে সরকার কতটা দক্ষতার সাথে কোভিড-19কে নিয়ন্ত্রণ করে দেশে নিউ নর্মাল বা নতুন স্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে পারে। কেননা বিশ্লেষকদের মতে দেশে ভাইরাস পুষে রেখে অর্থনীতির কোনো সূচককেই আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে না। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কোভিড-19 পরবর্তী অর্থনৈতিক কার্যক্রম কত দ্রুত প্রাণ ফিরে পাবে কিংবা আদৌ পাবে কিনা, ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি ভাবছে, উৎপাদন কতটা মার খেয়েছে, সে বিষয়ে সম্প্রতি জরিপ চালিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ। আমরা এবার কথা বলবো সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের সাথে। আমরা সরাসরি যাব গোলাম মোয়াজ্জেমের সাথে। মোয়াজ্জেম ভাই, যেটি হচ্ছে যে এই যে কোভিডের কারণে আপনারা যে জরিপ চালিয়েছেন, তাতে কি দেখা যাচ্ছে? কি ধরনের প্রতিষ্ঠান কি পরিমাণ ক্ষতির মুখোমুখি হয়েছে এখন পর্যন্ত? আমরা আসলে জরিপটি চালিয়েছিলাম মার্চ এবং এপ্রিল মাসে। সেই সময়কালে যারা উত্তর দিয়েছেন তারা মূলত ক্ষুদ্র, মাঝারি এবং বড় আকারের শিল্প প্রতিষ্ঠান। তো আমরা যেটা দেখেছি, তার উৎপাদন খাতে প্রায় সকলেরই কম বেশি
বেশ ভালো ক্ষতি হয়েছে। বড় আকারের ক্ষতি হয়েছে প্রায় 43% প্রতিষ্ঠানের। এর বাইরে প্রায় 20 থেকে 22% ক্ষতি হয়েছে মাঝারি আকারে বা ছোট আকারের প্রতিষ্ঠানে। যদিও প্রায় 1/4 কারখানা বিভিন্ন উদ্যোক্তা বলছেন যে তারা তেমনভাবে এফেক্টেড হননি। সম্ভবত তারা হতে পারেন যে আর্লি স্টেজে ছিলেন, অথবা কৃষি বা অন্যান্য যে সমস্ত সেবাধর্মী উদ্যোক্তা যারা এই মুহূর্তে ব্যবসা কিছুটা রয়েছেন তারা হয়তো হতে পারেন। কিন্তু বৃহদাংশের উদ্যোক্তাদের ভিতরে আমরা উৎপাদন খাতে তাদের সমস্যা দেখেছি। এর বাইরে তারা আমদানি পর্যায়ে একটা বড় সমস্যায় পড়েছে প্রায় 36%, এবং রপ্তানি সঙ্গে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রায় 33% বলছেন যে তারা ক্ষতির মুখে পড়েছেন। আমরা অবশ্য ঠিক পরিমাণগত দিক থেকে তাদের কাছে জিজ্ঞেস করিনি কি পরিমাণ, কিন্তু এটি সহজেই অনুমেয় যে যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানগুলো সকলে বন্ধ ছিল, সুতরাং কম বেশি সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ডক্টর মোয়াজ্জেম, যেটি হচ্ছে যে আপনাদের যে জরিপের ফলাফল, প্রাথমিক ফলাফল, তাতে দেখা যাচ্ছে যে 50% কাছাকাছি সংখ্যার রপ্তানিমুখী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তো কিন্তু আমরা সবচেয়ে বেশি আসলে প্রণোদনা প্যাকেজ দিয়েছি কিন্তু এই রপ্তানিমুখী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু 50% প্রতিষ্ঠান কিন্তু খুব বেশি এই পর্যন্ত, মানে আমরা যদি এপ্রিল পর্যন্ত ধরে নেই, খুব বেশি কিন্তু ইফেক্টেড হয় না এই জরিপ অনুযায়ী। ঠিকই বলেছেন যে আমাদের জরিপ অনুযায়ী 50% প্রতিষ্ঠান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি দেখবেন যে এর পরেও প্রায় 1/3 রয়েছেন যারা কিন্তু মাঝারি মানের বা ক্ষুদ্র মানের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জানি যে বাংলাদেশে উদ্যোক্তাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছেন। বড় উদ্যোক্তারা তাদের নিজেদের এক ধরনের ফাইন্যান্সিয়াল কন্টিনজেন্সি আছে, তারা এখানে টিকে থাকতে পারেন মোটামুটি এই অল্প সময়ের কালের জন্য। কিন্তু ক্ষুদ্র মাঝারি উদ্যোগ যেগুলো রয়েছে তাদের উপরে এই চাপটি বেশি পড়ে, সেটি কিন্তু এই সময়কালেও আমরা বুঝতে পারছি। আমরা প্রণোদনা প্যাকেজের যে আরেকটি জরিপ করেছিলাম সেখানেও যেটি পেয়েছি সেটি হলো যে 58% গার্মেন্টস কারখানা তারা কিন্তু প্রণোদনা নিয়েছেন, বাকি 42% গার্মেন্টস কারখানা কিন্তু প্রণোদনা নেননি। আমাদের একটু জানার আগ্রহ যে এই কারখানাগুলো কারা, এরা কি ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা বেশিরভাগ, তারাই কি এখানে যাননি, নাকি না এদের ভিতরে কিছু সংখ্যক রয়েছে যাদের আসলে প্রণোদনার খুব একটা দরকার পড়েনি বলে তারা যাননি। কিন্তু আমাদের বেশি আশঙ্কা হচ্ছে এই প্রণোদনায় না যাবার ফলে এদের কারখানাগুলোতে যে শ্রমিকরা কাজ করেন তারা হয়তো অনেক ক্ষেত্রে মজুরি ছাড়া রয়েছেন, যেটি এই মুহূর্তে সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা। অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে আলোচিত হচ্ছে যে কখন স্বাভাবিক সময়টি ফিরে আসবে। বিজনেসম্যানরা কি বলছেন বা উদ্যোক্তারা কি বলছেন, তারা কখন মনে করছেন যে দ্রুততম কোন সময়ের মধ্যে তারা তাদের উৎপাদনকে পূর্বের লেভেলে, আমরা যদি কোভিড সিচুয়েশনের পূর্বের লেভেলে নিয়ে যেতে চাই, তারা কখন মনে করছেন যে নর্মাল সিচুয়েশন বা নিউ নর্মাল সিচুয়েশন কখন ফেরত আসতে পারে? আমরা আসলে 3 ধরনের মতামত পেয়েছি এখানে। প্রথম মতামতটি হলো যে যারা রপ্তানিমুখী পোশাক খাত এবং অন্যান্য রপ্তানিমুখী খাতের সাথে জড়িত, তারা মনে করছেন যে তাদের মূল বায়ার যে দেশগুলো, এই দেশগুলোতে ব্যবসা শুরু হলেই ধীরে ধীরে আমাদের পণ্যের চাহিদা বাড়বে। যেহেতু বাংলাদেশ স্বল্প মূল্যের পণ্য উৎপাদন করে এবং যেহেতু এই দেশগুলো করোনা পরবর্তী সময়ে আয় কমে যাবে, মানুষ স্বল্প মূল্যের পণ্য খুঁজবে, সুতরাং আমাদের মতো দেশ থেকে তাদের পণ্য চাহিদা বাড়বে, সেটি তারা মনে করছেন। কিন্তু তারা যতটা দ্রুত মনে করেছিলেন যে এই দেশগুলোর ব্যবসা বাণিজ্য ফিরে আসবে, দেখা যাচ্ছে যে ততটা দ্রুত আসলে এই দেশগুলোর ব্যবসা ফিরে আসবে না। এবং এই দেশগুলো, যে দেশগুলো আমাদের মূল পণ্যগুলো যায়, তারা সবই আসলে করোনাতে সবচেয়ে বেশি অ্যাফেক্টেড। সুতরাং এইখানে আমাদের কাছে যেটি মনে হয় যে আরো প্রায় 6 মাস সময়কাল লেগে যাবে রপ্তানিমুখী খাতে স্বাভাবিক অবস্থা আসতে। তবে দেশের ভিতরে যে প্রতিষ্ঠানগুলো ও অভ্যন্তরীণ বাজারমুখী যে প্রতিষ্ঠানগুলো, তাদের বরঞ্চ একটা বড় চ্যালেঞ্জ থাকবে, যেহেতু ভোক্তাদের এখন আয় নেই, যারা কাজের ভিতরে ছিলেন তারা কাজের বাইরে রয়েছেন, অর্থনৈতিক কর্মকাণ্ড ফিরলেও তাদের ব্যয় করার ক্ষমতা কমে যাবে, বিশেষ করে জরুরি পণ্য ছাড়া অন্যান্য পণ্য তারা কম কিনতে চাইবেন। সুতরাং দেশের ভিতরে যে সমস্ত উদ্যোগগুলো রয়েছে তাদের বরঞ্চ সময়কালটি আর একটু বেশি সময় লাগতে পারে। ধন্যবাদ ডক্টর গোলাম মোয়াজ্জেম মাছরাঙার সাথে যোগ দেওয়ার জন্য। করোনা মোকাবেলায় সাধারণ ছুটির 66 দিনে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে সেবা খাত। এ খাতে কাজ হারিয়েছে 1.5 কোটি মানুষ। সব খাত মিলিয়ে কাজ হারানো মানুষের সংখ্যা এখন 3.60 কোটি। এর ফলে 1.19 কোটি মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে বলেও তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। জরুরি সেবা ছাড়া প্রায় সব ধরনের পরিবহন চলাচল বন্ধ হয়ে যায় মার্চের শেষ সপ্তাহ থেকেই। তারকা হোটেল থেকে শুরু করে খাবার রেস্টুরেন্ট, সেলুন কিংবা বিউটি পার্লার, আয়শূন্য সেবা খাতের বেশিরভাগ প্রতিষ্ঠান। এতে সাধারণ ছুটির 66 দিনে সেবা খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 1,70,000 কোটি টাকা।
শিল্প খাতে 1,02,000 কোটি এবং কৃষিতে ক্ষতি হয়েছে 26,700 কোটি টাকা। সব মিলে সাধারণ ছুটির সময়ে 2,98,000 কোটি টাকা হারিয়ে গেছে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি থেকে। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ অর্থনীতি সমিতির গবেষণায়। জিডিপি ক্ষতির নিরিখে বাংলাদেশের এখনকার অর্থনীতিকে বলা যেতে পারে 35% অর্থনীতি, 65% লস্ট। এতে কাজ হারিয়েছে এসব খাতের সাথে যুক্ত 3,60,00,000 মানুষ। সবচেয়ে বেশি কর্মহীন হয়েছে সেবা খাতে 1,53,00,000, কৃষিতে 1,14,00,000, শিল্পে 93 লাখ কর্মজীবী মানুষ আয় হারিয়েছে। এ সময়ে মূলধন হারিয়েছে 86 লাখের বেশি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী। যেসব খানা প্রধান বা মূল আয়কারী কাজ হারিয়েছেন, বেকার হয়েছেন, সামনে যখন কর্মসৃজন নিয়ে সরকার ভাববেন তখন অগ্রাধিকার দিতে হবে এদেরকে। যেসব তরুণ তরুণী, যুবক যুবতী বেকার হয়েছেন, স্বাক্ষর নিরক্ষর নির্বিশেষে তাদের সবার জন্য কাজের ব্যবস্থা করতে হবে। গবেষণা বলছে এর প্রভাবে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীতে থাকা 1,19,00,000 মানুষ। মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীতে নেমে এসেছে 1,02,00,000 এবং 1.25 কোটি উচ্চ মধ্যবিত্ত জনগোষ্ঠী চলে এসেছে মধ্যবিত্তের কাতারে। তবে দেশের 1.5 কোটির বেশি উচ্চবিত্তের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি এই সংকটেও। নবদরিদ্র এই 66 দিনে যারা দরিদ্র ছিলেন না, কিন্তু নবদরিদ্র মনে অর্থাৎ নিজের অবস্থান থেকে একতলা, এটা শ্রেণী কাঠামোর ক্লাস ল্যাডার, একতলা নিচে নেমে এসেছেন, এদের সংখ্যা হবে 5,95,00,000, অর্থাৎ প্রায় 6 কোটি। তবে ব্যাংকের কাছ থেকে বড় অঙ্কের ঋণ গ্রহীতাদের কোনো আর্থিক প্রণোদনা না দেওয়ার পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। এখন সম্ভব না। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনার খবর জানাবো বিরতির পর। আবারও আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে মুনাফা প্রত্যাবাসনের প্রক্রিয়াকে সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী 2 মাসের মধ্যে এ সংক্রান্ত সব জটিলতা কমিয়ে আনতে অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন তিনি। দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 21,000 মেগাওয়াট। নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন হয় এর মাত্র 3.25 ভাগ। 2021 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন 10 ভাগে নিয়ে যেতে চায় সরকার। এজন্য সরকারি মালিকানাধীন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি এবং চীনের একটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গঠন করা হয়েছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ক খসড়ায় অনুমোদন দেয়া হয়েছে। যৌথ কোম্পানি গঠন করতে গেলে এর মধ্যে একটা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট হতে হয়, একটা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন করতে হয় এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন করতে হয়। এগুলো আজকে উপস্থাপন করা হয়েছিল এবং উপস্থাপনের পরে এটা অনুমোদন করা হয়েছে। এর ফলে যে সুবিধাটা পাওয়া যাবে সেটা হলো কোম্পানির মাধ্যমে পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌর ও বায়ু শক্তি ব্যবহার করে 500 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে। বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে বিনিয়োগের মুনাফা প্রত্যাবাসন প্রক্রিয়াকে সহজ করারও তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। তারা যে ইনভেস্ট করবে একটা এগ্রিমেন্টের আন্ডারে তারা একটা প্রফিট পাবে, সেই প্রফিটটা কীভাবে তারা এখান থেকে নিয়ে যায়। কারণ আমাদের যে সিস্টেম তাতে আমাদের যারা ইনভেস্টররা আসছে তাদের ভিউজ হলো এখানে আরও কিছু কমপ্লিকেসি আছে, এই কমপ্লিকেসি যদি কমানো না হয় তাহলে ইনভেস্টমেন্ট বাইরের থেকে একটু অত এর চেয়ে বেশি আসবে না। তো এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং একটা নির্দেশনাও দিয়েছেন আগামী 2 মাসের মধ্যে এই ইনভেস্টমেন্ট এবং তার রিটার্নটা যাতে তারা আইনানুগভাবে বিদেশে তার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারে সেই বিষয়টা ইজ আউট করার জন্য একটা প্রস্তাব করতে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বয়সসীমা বাড়াতে আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনটি অনুমোদন পেলে 67 বছর বয়স পর্যন্ত কোনো ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেয়া যাবে। এতদিন পর্যন্ত এই বয়সসীমা ছিল 65 বছর। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে ব্যাংকগুলোর নগদ লভ্যাংশ বিতরণের স্থগিতাদেশ তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে 2019 সালের ঘোষিত লভ্যাংশ 30 সেপ্টেম্বরের আগে দিতে পারবে তালিকাভুক্ত
ব্যাংকগুলো। সার্কুলার জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের কথা বিবেচনা করে নগদ লভ্যাংশ দেওয়ার সুযোগ দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন জানায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তারই প্রেক্ষিতে নগদ লভ্যাংশ দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে শুধুমাত্র ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের 2019 সালের জন্য ব্যাংকের ঘোষিত নগদ লভ্যাংশ এবছরের 30 সেপ্টেম্বরের আগে বিতরণ করতে হবে। পতন থেকে ঘুরে দাঁড়াতে পারছে না ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসএক্স 5 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩,৯৫৬-তে। সব মিলিয়ে লেনদেন হয়েছে 106 কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 12টির, কমেছে 24টির, আর অপরিবর্তিত রয়েছে 247টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো আইডিএলসি ইনভেস্টমেন্টসের। আজকে মার্কেট রিলেটিভলি ফ্ল্যাট পারফরমেন্স দেয়, অনলি অ্যাবাউট 5 পয়েন্ট লুজ করে ডিএসসিএক্স এসে ক্লোজ করে ৩,৯৫৬ পয়েন্টে। সিমিলারলি ডিএসসিএস লুজ করে 1 পয়েন্ট এবং ডিএস30 লুজ করে 3 পয়েন্ট। বছরের শুরু থেকে দেখলে আজকে পর্যন্ত মার্কেটের ইয়ার টু ডেট রিটার্ন হ্যাজ বিন নেগেটিভ 11.2%। এবং লকডাউন শেষ হওয়ার পরেও আমরা এখন পর্যন্ত মার্কেটে ইনভেস্টর কনফিডেন্সের একটা কোনো ইনক্রিজ দেখতে পাচ্ছি না। আজকে সারাদিনে টাকার লেনদেন ছিল 106 কোটি টাকা। তার মধ্যে 85% of the turnover has happened only in 4 sectors, which are food and allied, pharma, bank and telco sector. Food and allied topped the turnover in terms of 36%. Pharma sector হয় 24% of the total turnover, bank sector হয় 30% এবং telco about 5%. Sector returns wise, আমরা আজকে দেখি sector returns have ranged from 0.7% to negative 0.3%. Majority of the important sectors have given 0% returns today, and pharma has given the most negative 0.3% returns. দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।